প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আশা করি আপনারা ভালো আছেন। আজকে আমাদের অনুষ্ঠানে দুজন অতিথি রয়েছেন। একজন হলেন রাজনৈতিক বিশ্লেষক এবং দ্য মিরর এশিয়ার সম্পাদক জনাব ডক্টর মারুফ মল্লিক, এবং আরেকজন রয়েছেন সিনিয়র সাংবাদিক, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি জনাব এলাই নওয়াজ খান। আপনাদের দুজনকেই আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন যে এখন জাতিসংঘের সাধারণ পরিষদের বৈঠক চলছে এবং বাংলাদেশ থেকে একটি টিম গিয়েছেন এবং ডক্টর ইউনূস সেখানে যোগদান করাতে একটা নতুন একটা পরিবেশ তৈরি হয়েছে, অন্তত বাংলাদেশের জন্য মর্যাদার দিক থেকে, গুরুত্বের দিক থেকে, দুদিক থেকেই। সেখানে নানান বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, নানান লোকদের সাথে বসার সুযোগ হয়েছে, কারণ সবাই সেখানে আসে, আপনারা জানেন। এর মধ্যে একটা সভা হয়েছে রোহিঙ্গাদের প্রসঙ্গ নিয়ে। সেখানে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের বেসামরিক নিরাপত্তা ও গণতন্ত্র মানবাধিকার বিষয়ক আন্ডার সেক্রেটারি যে উজরাজা বাংলাদেশে এসেছিলেন, কিন্তু কোনো একটা প্রসঙ্গে ইলেকশনের আগে বোধহয় এটা নিয়ে এসেছিলেন, উনিও সেই মিটিংয়ে ছিলেন। সেখানে রোহিঙ্গা প্রসঙ্গ নিয়ে যে আলোচনাটা হয়েছে সেটি হলো, সেখানে নতুন কিছু অর্থ বরাদ্দের কথা বলা হয়েছে। সবচেয়ে যেটা বলা হয়েছে সেটা হলো আমেরিকা পরামর্শ দিয়েছে বাংলাদেশকে, যাতে বাংলাদেশ এই রোহিঙ্গা সংকট মোকাবেলা আসিয়ানের সঙ্গে আলাপ করে বা তাদের সঙ্গে যোগাযোগটা রাখে। জাতিসংঘে ডক্টর ইউনূসকে নিয়ে যে মাতামাতিটা, তাতে মনে হলো যে জাতিসংঘে আবার একটা বাংলাদেশ শো হয়েছে, এবং অতীতে কখনোই এরকমটা ঘটেনি। বিশেষ করে যেভাবে মার্কিন প্রেসিডেন্ট ইউনূস সাহেবকে জড়িয়ে ধরেছেন, মানে অপর মমতা এবং ভালোবাসাতে জড়িয়ে ধরেছেন, এরকমটা মনে হয়েছে। আমেরিকানরা রোহিঙ্গা প্রসঙ্গে আসিয়ানদের সাথে কাজ করার যে কথা বলেছে, আমি মনে করি যে এটা খুব বাস্তবসম্মত একটা পরামর্শ। কারণ আপনি লক্ষ্য করে দেখুন যে আসিয়ার 10টি সদস্য দেশ মিলে আসিয়ান, এবং আমার দোরগোড়াই হলো মিয়ানমার থেকে শুরু করে একদম মায়ানমার, থাইল্যান্ড, লাওস, ভিয়েতনাম, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, ব্রুনাই, মানে ইন্টার অঞ্চল। এটা একটা মানে অসাধারণ ইকোনমিক জোন, এবং এর সঙ্গে যুক্ত হলো চায়না। এবং আপনি দেখবেন যে এই আসিয়ান দেশগুলির সাথে চায়নার আপনার 2002-এর আগে এইখানে চায়নার ব্যবসা ছিল মাত্র 40 বিলিয়ন। 2004-এর পরের থেকে সেই আসিয়ান দেশগুলির সাথে চায়নার ব্যবসা হচ্ছে প্রায় $1 ট্রিলিয়ন। বম করেছে $1 ট্রিলিয়ন। সেক্ষেত্রে বাংলাদেশ শুধু রোহিঙ্গা নয়, বাংলাদেশের মানে অপূর্ব একটা বাণিজ্যিক সুবিধা লাভ করতে পারে। আর আমাদের এখন যেটা সবথেকে বার্নিং ইস্যু, সেটা হলো রোহিঙ্গা সংকট। আমরা যদি আসিয়ান কান্ট্রির সাথে যদি আমরা যুক্ত হতে পারি, এবং অ্যাটলিস্ট প্রথমে সদস্য না হলেও যদি আমরা অবজারভার হিসাবে যদি ঢুকতে পারি, তাহলে আমার মনে হয় যে আসিয়ান কান্ট্রিগুলি যদি একসঙ্গে যদি মায়ানমারের সাথে রোহিঙ্গা সংকট নিয়ে কথা বলে, আমার মনে হয় যে এই সংকটটা দ্রুততম সময়ের মধ্যে সমাধান করা সম্ভব। এবং এর ফলে যেটা দাঁড়াবে, আমরা যে বিদেশ থেকে আমাদের যতই সাহায্য দেওয়া হোক না কেন, কিন্তু এই যে এতগুলি 10-12 লাখ লোককে লালন পালন করার জন্য আমার ইনফ্রাস্ট্রাকচারাল অনেক সুবিধা ওইখানে দান করতে হচ্ছে, এবং সেগুলির থেকেও আমার এক্সচেকার অনেকটা রিলিফ পাবে। এবং ইমিডিয়েট এই অন্তর্বর্তী সরকারের এই দিকটা ভালোভাবে দেখা এবং অচিরেই আসিয়ান কান্ট্রির সাথে আমাদের বৈঠক করা এবং একটা পজিটিভ জায়গায় যাওয়া বলে আমি মনে করি। ডক্টর মারুফ মল্লিক, আপনি জানেন যে আসিয়ানের কয়েকটা দেশ রোহিঙ্গার ব্যাপারে খুব পজিটিভ ছিলেন, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, এরকম কয়েকটা দেশ, কিন্তু বেশিরভাগ দেশই ওই অর্থে কিন্তু ভূমিকা পালন করেনি। মিয়ানমারকে তারা যে চাপটা দিতে পারত, কিন্তু তারা সেটা করেনি। এখন আসিয়ানের সাথে যদি আমরা সংযোগ বাড়াই, তাহলে কি আসিয়ান ওই রকম ভূমিকা রাখতে পারবে বলে আপনি মনে করেন? এটা তো নিঃসন্দেহে, আমরা যদি আসিয়ানের সঙ্গে যদি যুক্ত হয়, এইটা কিন্তু নতুন না। পূর্বেও বাংলাদেশের পক্ষ থেকে খালেদা জিয়া যখন প্রধানমন্ত্রী ছিলেন, তখন তার সময় একটা কথা ছিল যে ইস্ট লুকিং ফরেন পলিসি, এবং সেইটার নীতির আলোকে ওই সময় কিন্তু দু একবার কথা হয়েছিল যে বাংলাদেশ আসিয়ানের সঙ্গে যুক্ত হতে পারে কিনা। তখন মিয়ানমারের কথাবার্তা হচ্ছে, মিয়ানমার আসিয়ানে যুক্ত হবে, কম্বোডিয়া যুক্ত হবে, এবং ওই সময় আমরা দেখলাম যে ওনার সরকার বেশ কয়েকবার তো উনি থাইল্যান্ডে সফরে গেলেন,
মালয়েশিয়াতে গিয়েছিলেন সম্ভবত চীন, যে এই রকম একটা পূর্বের দিকে যাওয়ার যে ফরেন পলিসি, এটা বাংলাদেশের আগেই ছিল। মাঝে ক্ষমতার পট পরিবর্তনের পরে সেটা আবার আমরা দেখলাম যে ভারতমুখী হয়ে গেল। স্বভাবতই এই মুহূর্তে যুক্তরাষ্ট্র হয়তো বা চাইছে যে বাংলাদেশ একটা একমুখী কূটনীতি, আমি যদি বলি আমাদের যে আঞ্চলিক যে কূটনীতি আছে, এইখানে বাংলাদেশের পলিসিটা ছিল একমুখী, মানে ভারতমুখী। এই বিগত যে পালিয়ে গেল যে সরকার, সেই সরকারের আমলে সেইখান থেকে হয়তো বা যুক্তরাষ্ট্র চাইছে বাংলাদেশকে আঞ্চলিক পর্যায়ে একটা বহুমুখী কূটনীতিতে এঙ্গেজ করতে, যে সেখানে আসিয়ানের সঙ্গে যুক্ত করা। এখানে আমি শুধু বলবো যে আসিয়ানের সঙ্গে যুক্ত হলে যে আপনার রোহিঙ্গার সংকটের সমাধান হবে তাই না, এবং আমি একই সঙ্গে মনে করি যে ব্লু ইকোনমির যে কথা আমরা বলি, বঙ্গোপসাগর, ভারত মহাসাগর, এই অঞ্চলে যে বিশাল একটা অর্থনৈতিক জোন বা অর্থনৈতিক সম্ভাবনার ক্ষেত্র তৈরি হচ্ছে, আসিয়ানে যদি সাজু ভাই যেটা বললেন যে চীনের সঙ্গেই তাদের বাণিজ্যের পরিমাণ 1 ট্রিলিয়ন, এবং পাশাপাশি আসিয়ানের দেশগুলোর যে ইন্টার কানেক্টিভিটি যদি বাড়ানো যায় এবং তাদের মধ্যেও যদি বাণিজ্যিক সহযোগিতা বাড়ানো যায়, অনেক বড় ব্যাপার। তাহলে বাংলাদেশের, আমি মনে করি বাংলাদেশের এটা শুধু রোহিঙ্গা সংকট সমাধান বা কূটনীতি, সাধারণ কূটনীতি না, আমি মনে করি যে এটা বাংলাদেশের অর্থনীতি এবং বাংলাদেশের জিও সিকিউরিটির জন্য খুব একটা ভালো ভূমিকা রাখবে। পাশাপাশি মালয়েশিয়া বা ইন্দোনেশিয়া বা থাইল্যান্ড, সিঙ্গাপুরে তো বাংলাদেশ থেকে জনশক্তি রপ্তানি হয়, সেটারও ক্ষেত্র আরও বিস্তৃত হবে। সব কিছু মিলিয়ে আমি মনে করি যে এটা বাংলাদেশের জন্য খুবই একটা ভালো উদ্যোগ হবে বাংলাদেশ যদি আসিয়ানে যেতে চায়। কারণটা হচ্ছে যে ইতোপূর্বে সার্ক একটা গঠিত হয়েছিল আঞ্চলিক সহযোগিতার জন্য, বরাবরই ভারতের বিরোধিতার কারণে সার্ক কিন্তু শক্তিশালী হতে পারে নাই। সার্ক শক্তিশালী হতে না পারার কারণে বাংলাদেশের সঙ্গে ভারতের যে সংকট বা সমস্যাগুলো আছে বর্ডার বা বাণিজ্যিক, সেটার কিন্তু সমাধান হয় নাই। দ্বিপাক্ষিক ক্ষেত্রে আসলে এই মুহূর্তে বিশ্ব রাজনীতির দিকে যদি আমরা চিন্তা করি, দ্বিপাক্ষিকভাবে সমস্যার সমাধান করা কঠিন, যেই কারণে মায়ানমারের সঙ্গে কিন্তু আমাদের রোহিঙ্গা সংকটটা হচ্ছে, মানে সমাধান করতে পারছি না, যেটা এর আগে 1979 সালে জিয়াউর রহমানের আমলে একবার সমাধান হয়েছিল। 91 সালেও আমরা দেখেছি খালেদা জিয়া পেরেছিলেন কিছু রোহিঙ্গা ফেরত পাঠাতে, কিন্তু এখন তো গ্লোবাল পলিটিক্স চেঞ্জ হয়েছে, এখন আসলে একার পক্ষে করা মুশকিল, সবাইকে নিয়েই। এবং সেই ক্ষেত্রে যদি বাংলাদেশ আসিয়ানে যায়, আমি মনে করি এটা খুবই ভালো জিনিস হবে। ডক্টর মারুফ মল্লিক, আপনি লক্ষ্য করেছেন যে আসলে রোহিঙ্গা ইস্যুতে আমাদের বড় সংঘর্ষ, সাজু ভাই বলেন এটা বার্নিং ইস্যু এখন আমাদের দেশে। জি, কিন্তু প্রবলেমটা হয়েছে সেটা হলো যে আমরা লক্ষ্য করেছি বারবার এটা ইন্টারন্যাশনাল বা বহুমুখী মাধ্যমে সমাধানের জন্য, কিন্তু বাংলাদেশ পতিত সরকার সবসময় এটা দ্বিপাক্ষিক আলোচনা দিকে ঝুঁকেছে। কেউ কেউ বলেন দিল্লির কারণে এটা হয়েছে। এটা কেউ কেউ বলেন না, এটাই বাস্তবতা। কারণ আমি যেটা বললাম খানিক আগে, 1979 সালে বা 1991 সালে বাংলাদেশের পক্ষ থেকে রোহিঙ্গা সংকট সমাধানের জন্য যে আন্তর্জাতিক অঙ্গনে নিয়ে যাওয়া তৎপরতা দেখা গিয়েছে, আন্তর্জাতিক এবং আঞ্চলিক পর্যায়ে পালিয়ে যাওয়া সরকার, সেই সরকারের আমলে একটা নিষ্পৃহ ভাব আমরা লক্ষ্য করেছি। কারণটা হচ্ছে যে আপনি যেটা বললেন যে ভারতের সঙ্গে আবার মায়ানমারের বর্ডার শেয়ারিং আছে, তাদের কিছু কালাদান প্রকল্প ছিল, আরও কিছু বাণিজ্যিক সামরিক বিষয়াদি ছিল, সেই জায়গায় হয়তো বা দিল্লি সবসময় কিন্তু একনায়কতন্ত্রকে সাপোর্ট করে গেছে মিয়ানমারে। এটা শুধু মিয়ানমারে না, আপনি যদি দেখবেন দিল্লি মোটামুটি তার যে প্রতিবেশী দেশগুলো আছে, সেই প্রতিবেশী দেশগুলোতে সবচেয়ে অজনপ্রিয় বা ধরেন ফেসিবাদী বা স্বৈরাচারী সরকারকেই সবসময় সমর্থন করে, যেটা আমাদের দেশেও হয়েছে। এই প্রসঙ্গে আরেকটা আমি বলতে চাই, সেটা হলো যে ভারত কখনোই একটা অর্থনৈতিকভাবে সমৃদ্ধ বাংলাদেশ চায় না। কারণ বাংলাদেশ পাকিস্তান থেকে বিচ্ছিন্ন স্বাধীন হয়েছে, একটা সফল রাষ্ট্র হওয়া মানে ইন্ডিয়ার অনেক রাজ্য এতে অনুপ্রাণিত হতে পারে, এইরকম একটা ব্যাপার কিন্তু তাদের দিল্লির ইয়েতে থাকতে পারে। আর আমরা যদি আসিয়ানের সাথে যুক্ত হই, একবার ভেবে দেখেন যে আমি বাংলাদেশ থেকে আরম্ভ করে একদম ঠিক ইউরোপে যেরকম একটা মানে যোগাযোগ সম্পৃক্ততা আছে, এটা কিন্তু সেরকম একটা সম্পৃক্ততা হয়ে যেতে পারে। আমি একদম ঢাকার থেকে ট্রেনে করে কিংবা বাসে করে একদম সিঙ্গাপুর চলে যেতে পারবো, কিংবা ভিয়েতনামে যেতে পারবো, কিংবা লাওসে, কিংবা চায়নাতে চলে যেতে, ইভেন চায়না। এই যে একটা বিশাল ব্যাপক বিপুল যে অর্থনৈতিক সম্ভাবনার একটা অঞ্চল, এই অঞ্চলের সঙ্গে যুক্ত হওয়ার ভৌগোলিক অবস্থানটা বাংলাদেশেরই আছে, ইন্ডিয়ার সেরকম ইন্ডিয়ারও থাকবে না কেন, আছে, কিন্তু আমাদের স্বাধীন দেশ হিসাবে সুযোগটা আমাদের আছে। আপনি জানেন যে বাংলাদেশের সঙ্গে দিল্লির টানাপোড়েন সম্পর্ক কোন জায়গায় রয়েছে, দীর্ঘদিন ধরে চলেছে। একটা ছিল প্রভু প্রজার সম্পর্ক, সেখান থেকে আমরা বেরিয়ে এসেছি 5ই আগস্টের বিপ্লবের পরে। এখন কিন্তু ইন্ডিয়ার কূটনীতিদের সুর একটু পাল্টেছে, আর উল্টো হয়েছে
যেটা অমিত শাহ কদিন আগে বলেছিলেন, উল্টো করে ঝুলিয়ে সিধে করে দিব, এরকম একটা কথা বলেছিল। ওটা ছিল তার রাজনৈতিক বক্তব্য, কারণ উনি এই বক্তব্যটা দিয়েছিলেন একটা নির্বাচনী সভায় ঝাড়খণ্ডে। কিন্তু কূটনৈতিক পর্যায়ে যে কথাবার্তা হচ্ছে সেগুলো কিন্তু খুব সাবধানে তারা বলার চেষ্টা করছে ইদানিং। একটি প্রোগ্রামে দিল্লিতে, সেখানে ইন্ডিয়ার যে পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর, উনি একটা কথা বলেছেন যে বাংলাদেশকে আমরা নিঃশর্তভাবে সাহায্য করে গিয়েছি, মানে এতদিন নিঃশর্তভাবে সাহায্য করে গিয়েছে। আসলে কি তাই? নিঃস্বার্থভাবে সাহায্য করেছে এটা আমি মনে করি না। হাসিনার সাথে তাদের যে চুক্তিগুলি আছে, আমরা প্রথম যে ৭৪ সালে যে স্পেশাল বাংলাদেশ ভারত মৈত্রী চুক্তি দেখেছি, সেটা কি নিঃস্বার্থভাবে কোনো ব্যাপার ছিল? এক পেশে। এবং সেখানে সেই চুক্তির মধ্যে একটা জিনিস ছিল যে এক দেশ অপর দেশ কর্তৃক আক্রান্ত হলে এক দেশ অপর দেশকে সাহায্য করবে। তখন প্রশ্ন আসছিল যে আমার হলো ৩ দিক থেকে ভারত দ্বারা আমরা পরিবেষ্টিত, আক্রমণটা করবে কে? এবং একদিকে কিছু অংশ হলো মায়ানমার, তারপরে বঙ্গোপসাগর। এখন বঙ্গোপসাগরের অনেক পলিটিক্যাল লিডার তখন বক্তৃতায় বলতেন যে বঙ্গোপসাগরের হাঙ্গর কুকুর আক্রমণ না করলে কে আমাদের আক্রমণ করবে, এইরকম একটা কিন্তু ব্যাপার ছিল। আসলে সেক্ষেত্রে অনেকেই তখন বলতেন যে ভারত আক্রান্ত হলে কোনো ব্যাপারে, ধরুন এর আগে ৬২ সালে চীন ভারত যুদ্ধ হয়েছে, সেই যুদ্ধে ভারত সোচরে পরাজিত হয়েছে। সুতরাং এরকম একটা আকাঙ্ক্ষার থেকে হতে পারে যে ভারত যদি আক্রান্ত হয় বাংলাদেশ তাকে সাহায্য করতে হবে। সুতরাং নিঃস্বার্থ সাহায্যের ব্যাপারটা গ্রহণ করি না। আমার মনে হয় যেটা আমরা সবসময় বলে থাকি যে ভারতকে আমরা কখনোই আমাদের শত্রু হিসাবে মনে করি না, কিন্তু আমরা স্বাধীন দেশ হিসাবে ১৭ কোটি মানুষের এই দেশ হিসাবে আমরা একটা মর্যাদার ভিত্তিতে সম্পর্ক চাই। ভারত এই মর্যাদার জায়গাটা হৃদয়ঙ্গম করবেন, এটা আমরা আশা করি। ডক্টর মারুফ মল্লিক উনি নিঃশর্ত সমর্থনের কথা বলেছেন, কিন্তু এর মধ্যে আরও কিছু ঘটনা ঘটে গেছে। আপনি নিশ্চয়ই জানেন, বাংলাদেশের তাদের যে একচ্ছত্র প্রভাব ছিল, তাদের দল ছিল, যেটা সাজু ভাই বলছিলেন যে নির্দিষ্ট দলের সাপোর্ট করে তারা জনগণকে বাইরে রেখে। শ্রীলঙ্কার মধ্যে একটা ঘটনা ঘটেছে। আর মানেটা হলো আসলে শ্রীলঙ্কাকেও তারা নিঃশর্তভাবে সাহায্য করেছে, এরকম একটা কথাও কিন্তু ওই বক্তব্যে রয়েছে। কিন্তু আসলে কি এমন নিঃশর্ত সাহায্য করলো যে কেউ তাদের সঙ্গে থাকলো না? ভারত আসলে নিঃশর্ত বা নিঃস্বার্থ যেটাই বলি, এটা বাংলাদেশকে সাহায্য করেছে বলতে বাংলাদেশের যে পালিয়ে যাওয়া দল আওয়ামী লীগকে সাহায্য করেছে। প্রত্যেকটা দেশেই তারা এক ধরনের অজনপ্রিয়, আওয়ামী লীগকে অজনপ্রিয় ওই সময় বলা সম্ভব ছিল না, কিন্তু তাদের যে কার্যকলাপ এবং খুন হত্যা এসব করে যখন একটি চরমভাবে ফেসিবাদী বা অজনপ্রিয় দলে পরিণত হলো, সেই সময় কিন্তু তারা ওই দলটিকে সহায়তা করেছে, বাংলাদেশের মানুষ বা জনগণকে করে নেই। তার মানে যখন আপনি একটা কোনো রাষ্ট্রকে করবেন না বা তার জনগণকে করবেন না, সুনির্দিষ্ট একটা দলকে সমর্থন করবেন, সেখানে পা পিছলে পড়ার সমূহ শঙ্কা থাকে, এবং ভারতের ক্ষেত্রে তাই হয়েছে। বাংলাদেশেও তারা পা পিছলে পড়েছে, এবং শ্রীলঙ্কায় সর্বশেষ যে আমরা নির্বাচন দেখলাম রাষ্ট্রপতি পদে, সেখানে দেখবেন যে যেই প্রার্থী নির্বাচিত হলেন, উনি যে খুব বেশি জনপ্রিয় ছিলেন তা না, তার দলের মাত্র 3টা মনে হয় সংসদীয় আসন ছিল, যেটা গতকাল তিনি ভেঙে দিয়েছেন নির্বাচিত হওয়ার পরে। সেই জায়গা থেকে উনি একদম 42% ভোট পেয়ে সর্বোচ্চ ভোট পেয়ে রাষ্ট্রপতি পদে নির্বাচিত হয়ে গেলেন। এর কারণটা হচ্ছে যে উনি আসলে ভারত বিরোধী একটা অবস্থান নিয়েছিলেন, মালদ্বীপের মুজ্জের মতো। আচ্ছা, আমি এখানে একটু প্রশ্ন করি, সেটা হলো যে দিশানায়ক যিনি প্রেসিডেন্ট নির্বাচিত হলেন, উনি চীনপন্থী হিসেবে পরিচিত এবং ভারত বিরোধী হিসেবে পরিচিত। আপনি বলছেন মালদ্বীপে একই ঘটনা ঘটেছে, তাহলে এর মানে কি? তার প্রতিবেশী সব দেশের মানুষ ইন্ডিয়া বিরোধী, তাহলে কেন? না, এটা ভারত বিরোধী বলা যাবে না। যেটা সাজু ভাই বললেন যে আমরাও ভারতকে বন্ধু হিসেবে পেতে চাই। ভারতের রাষ্ট্রে যে ক্ষমতায় যারা থাকেন তারা হচ্ছে ভারতের স্বার্থ সংরক্ষণ করতে গিয়ে যেটা বললাম, প্রত্যেকটা দেশে একটি সুনির্দিষ্ট দলকে এমনভাবে তারা সমর্থন করেন এবং এমন সব কাজে এঙ্গেজ করে ফেলেন যে ওই দেশের মানুষগুলোর মধ্যে এক ধরনের হাঁসফাঁস অবস্থা তৈরি হয়। তারা এই শৃঙ্খল ভেঙে বেরোতে চায়। আসলে মুইজ্জে বা দিশানায়কে চীনপন্থী বলাটা মুশকিল। ওনারা চীনপন্থী না, ওরা হচ্ছেন মালদ্বীপপন্থী বা শ্রীলঙ্কাপন্থী। যখন দেখতে পাইলেন ওরা যে ওনাদের দেশটাকে নানাভাবে বিভ্রান্ত করা হচ্ছে, গ্রাস করা হচ্ছে, তাদের পলিসি লেভেলে হস্তক্ষেপ করা হচ্ছে, তখন কি হয়েছে, তারা সেইখান থেকে বেরিয়ে আসার জন্য কারো কাছ থেকে সহায়তা নিয়েছেন বা সাহায্য নিয়েছেন,
তো চীন হয়তোবা সেই সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে, সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে, যে কারণে আমরা বলছি যে মুইজ্জে বা দিসানায়েকে চীনপন্থী। আসলে আমার মনে হয় গণমাধ্যমে একটু সতর্ক হওয়া উচিত, তারা শ্রীলঙ্কাপন্থী, মালদ্বীপপন্থী। আমাদের এখানে একটা সমস্যা হচ্ছে কি ডক্টর মারুফ মল্লিক, ইন্ডিয়া বিরোধী হলেই এখানে চীন না, কারণ এটা হচ্ছে যেহেতু এখানে আমাদের এই দক্ষিণ এশিয়ায় চীন এবং ভারতের একটা প্রতিযোগিতা আছে, এবং এই মুহূর্তে ভারতের সবচেয়ে বড় সিকিউরিটি থ্রেট কিন্তু চীন, কারণ তারা খুব কাছাকাছি অবস্থান করে, আর অর্থনৈতিক বাণিজ্যিক সবকিছু মিলিয়ে ওদের আবার কিছু সমস্যাও আছে অরুণাচলের ওই দিকে। তো এইসব কারণে হয়তো বা একটা চীনের উপস্থিতি বা চীনের গন্ধ আমরা খুঁজে পাই, কিন্তু স্বাভাবিক, এটা রাজনীতিতে খুবই স্বাভাবিক ঘটনা। কিন্তু এর পাশাপাশি আমাদের যেটা মনে রাখতে হবে যে ওই লোকগুলো কিন্তু তার দেশের, এই যে বাংলাদেশে যেটা হয়েছে, আমাদের 5ই আগস্ট যে বিপ্লবটা হলো, এটা তো আমাদেরকে ভারত বিরোধী বা ভারতপন্থী বা চায়নাপন্থী বা মার্কিনপন্থী বলার কোনো সুযোগ নাই। আমরা যারা এই বিপ্লবে শরিক হয়েছি, কাজ করেছি, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের দেশটাকে একটা অতল গহ্বরের দিকে ঠেলে দেওয়া হচ্ছে, যেখানে গণমাধ্যমের কোনো অধিকার নাই, মানুষের কোনো অধিকার নাই, ভোটার কিচ্ছু নাই। তো সেই জায়গায় কিন্তু আমরা পথে নেমেছিলাম যে এই ফেসিবাদকে হটাতে হবে। তো ওই অবস্থায় যারা আমাদেরকে সাহায্য করেছে, আমাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে, আমরা তাদের হাতটা ধরেছি সাময়িক সফলতার জন্য বা আমরা এই লড়াই বিজয়ী হওয়ার জন্য। কিন্তু আমরা তো দিন শেষে বাংলাদেশপন্থী, আমরা কেউ মার্কিনপন্থী বা চাইনিজপন্থী বা জাপানপন্থী না, আমরা বাংলাদেশপন্থী ছিলাম। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য আমরা লড়াই করেছি, বাংলাদেশের মানুষের অধিকারের জন্য আমরা লড়াই করেছি। প্রিয় দর্শক, আমরা একটু বিরতিতে যাচ্ছি, এখনই ফিরছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। নিপীড়নের গল্প, প্রযোজনা মোহাম্মদ হাসান রিয়াদ ও গোলাম মোর্শেদ। দেখবেন প্রতি শুক্র ও শনিবার সন্ধ্যা 7টায়। আবারও স্বাগত জানাচ্ছি আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। এলাইনস খান সাজু, আপনি এই প্রসঙ্গে আরও কিছু বলতে চাচ্ছিলেন। আমরা বাংলাদেশ একটা সার্বভৌম রাষ্ট্র, স্বাধীনভাবে তার চিন্তা করার অধিকার আছে। ভারত এটা ভাবতে চায় না। ভারত এটা একটা ক্লায়েন্ট স্টেট হিসাবে, একটা স্যাটেলাইট রাষ্ট্র হিসাবে দেখতে চায়। তো ওই জায়গাটা যখন আমরা বলি জোরে চোরে, তখন অন্যরা এটাকে ভারত বিরোধী হিসাবে চিহ্নিত করার চেষ্টা করে। এবং ওরা বলতে চায় যে 71-এ যেহেতু তারা বাংলাদেশ স্বাধীনতা সাহায্য করেছে, সুতরাং সারা জীবন বাংলাদেশকে তার হয়ে থাকতে হবে, মানে তার অনুগত রাষ্ট্র হিসাবে থাকতে হবে। এই অনুগত রাষ্ট্রে তার অনুগত দলও একটা থাকতে হবে যে শাসন করবে দেশটি। কিন্তু পৃথিবীর ইতিহাস কিন্তু অন্য কথা বলে। ভিয়েতনাম যুদ্ধে চাইনিজরা যে পরিমাণ জীবন দিয়েছে, আনথিঙ্কেবল। তারা এই আমেরিকানদের বিরুদ্ধে যুদ্ধ করেছে। ভিয়েতনাম কিন্তু এই যুদ্ধের পরে কিন্তু ওই ক্লায়েন্ট রাষ্ট্র হিসাবে নিজেদেরকে, এবং চীনও প্রথম দিকে তাকে ওইভাবেই ভাবছিল যে কোনো একটা যুদ্ধ হয়েছে, সেই যুদ্ধে কিন্তু চীন কিন্তু খুব ভালো সুবিধা করতে পারেনি। সুতরাং এটা এইভাবে ও মনে করছে আমি যেহেতু তোমার স্বাধীনতার জন্যে আমেরিকাতে লড়াই করেছি, জীবন দিয়েছি, সুতরাং তুমি আমার অনুগত রাষ্ট্র হয়ে থাকবা। ভিয়েতনামিরা তা করে নাই। ইভেন ভিয়েতনামিরা শুধু তাই না, তার অর্থনৈতিক স্বার্থে সে হাজার হাজার টন বোমা বিস্ফোরণকারী আমেরিকার সাথে সম্পর্ক করেছে। সুতরাং পৃথিবীর ইতিহাসটা এরকমই। কিন্তু ইন্ডিয়ানরা গত সেই 72 সাল থেকে 71 সাল থেকে ভেবে আসছে যে এই দেশটা আমার অনুগত থাকবে। খুব নগ্ন বহিষ্কার ঘটেছিল, আপনি দেখেছেন 2014 নির্বাচনের সময়, যখন সুজাতা, ওদের ফরেন সেক্রেটারি সুজাতা সিং এইখানে আসে, একদম পরিষ্কারভাবে যখন বলা হচ্ছিল যে একটা অবাধ নিরপেক্ষ নির্বাচন চাই, তখন কিন্তু ওই পরিকল্পিত নির্বাচনকে সুজাতা সিং ঢাকায় বসে সমর্থন করে গিয়েছিল। সুতরাং আমি বলি যে না, আমরা ভারত বিরোধী না, বরঞ্চ ভারত বাংলাদেশের জনগণ বিরোধী। আমরা চাইব যে ভারতের দিল্লির শাসকরা বাংলাদেশ জনগণের বিরোধিতা থেকে বেরিয়ে এসে বন্ধু হিসাবে আবির্ভূত হবেন। আমরা আগেই খবর পেয়েছিলাম যে ডক্টর ইউনূস জাতিসংঘে গিয়ে এই যে বিপ্লব হলো, এখানে তরুণদের যে ভূমিকা সেটাকে উনি তুলে ধরবেন। আপনি জানেন ওনার কিছু সফর সঙ্গী রয়েছেন বেশ কয়েকজন তরুণ, এবং তারা একটু আলোচিত তরুণ যারা এই আন্দোলনে
বড় ধরনের ভূমিকা রেখেছিলেন। এবং সেখানে একটা সভা হয়েছে, মিটিং হয়েছে ক্লিনটনের একটা প্রতিষ্ঠানে। সেখানে যাদেরকে ডেকে নিয়ে আসছে এবং পরিচয় করে দিয়েছে এদেরকে যে এরা কারিগর, মানে উনি মূল ফোকাসটা করেছেন যে বাংলাদেশের এখন তরুণরা আগের মতো নেই। উনি বলছেন যে এদের কথাবার্তা এবং কাজ দেখলে আপনারা অবাক হয়ে যাবেন। আমেরিকাদের বলছে এরা জীবন দিতে পারে একটা দেশের জন্য, এর চেয়ে বড় কি। এই যে বীরগাথা তাদের তুলে ধরা বিষয়টি, এটা কিন্তু উনি করেছেন। উনি নিজের কোনো ক্রেডিট নেন, এটা অদ্ভুত ব্যাপার। মানে এ পর্যন্ত আমেরিকাতে যে আজকে 2 দিন ধরে উনি রয়েছেন, উনি নিজে কোনো ক্রেডিট নেওয়ার চেষ্টা করেন, অন্যকে ক্রেডিট দেওয়ার চেষ্টা করেছেন। ডক্টর মারুফ মল্লিক, এই বিষয়টাকে আপনি কীভাবে দেখছেন? এই ভূখণ্ডের জন্য যে লড়াইয়ের তরুণদের যে দীর্ঘ লড়াইয়ের ইতিহাস বাংলাদেশে, সেটাকে উনি তুলে ধরেছেন স্বাভাবিকভাবে, এবং সেটাকে তো গ্লোরিফাই করা হবে, এটাই স্বাভাবিক। উনি তাদেরকে সঙ্গে নিয়ে গিয়েছেন এবং পরিচয় করিয়ে দিয়েছেন। এবং আমার কাছে মনে হচ্ছে উনি হয়তো বা এইভাবে বলতে চেয়েছিলেন বাংলাদেশকে নতুন করে রিব্র্যান্ডিং করা, যে বাংলাদেশের তরুণরা দায়িত্ব নিতে জানে। এবং সারা বিশ্বেই তো এক ধরনের আমরা পলিটিক্যাল আপরাইজিং দেখতে পাচ্ছি বিভিন্ন দেশে। ইউরোপে দীর্ঘ সময় ধরে যে হলুদ জ্যাকেট একটা আন্দোলন চলছে, সেখানেও তরুণরা নেতৃত্ব দিচ্ছে। ব্রাজিলে সম্প্রতি নির্বাচন হয়েছে, চিলিতে আমরা একটা তরুণদের একটা দেখেছি, আপরাইজিং দেখেছিলাম, এবং সেখানে তো একজন প্রেসিডেন্ট হলেন 42 না 32 বছরের এক যুবক, যিনি ওই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন। এই যে সারা বিশ্বে যে তরুণদের যে একটা নতুন করে যে আমি বলবো যে জেগে ওঠা, বাংলাদেশও যে বাইরে নাই, এটা উনি তুলে ধরেছেন। এবং আমার কাছে খুবই ভালো লেগেছে উনি তরুণদেরকে বিশ্ব পরিমণ্ডলে তুলে ধরেছেন এবং মঞ্চে ডেকে নিয়ে পরিচয় করিয়ে দিয়েছেন সবার সামনে যে এরাই বাংলাদেশের ভবিষ্যৎ, এদের হাত ধরেই বাংলাদেশ নতুন যে গণতান্ত্রিক রাষ্ট্রের আমরা চিন্তা ভাবনা করি সেই রাষ্ট্র গঠিত হবে। পাশাপাশি আরেকটি কাজ উনি করেছেন, যে উনি একটা বই বিতরণ করেছেন এই আন্দোলনের এক গ্রাফিতি বা বিভিন্ন ফটোগ্রাফস নিয়ে একটি বই, আর্ট অফ ট্রায়াম্ফ। হ্যাঁ, ওটা উনি বিতরণ করেছেন। এটা কিন্তু আমার মনে হয়েছে খুবই সময় উপযোগী একটি কাজ, কারণ এই বিপ্লব নিয়ে তো আওয়ামী লীগেরা নানা ধরনের নেতিবাচক প্রচারণা করছে বা করার চেষ্টা করবে, তার আগেই কিন্তু উনি একটু অ্যাডভান্টেজ নিলেন। এবং সাজু ভাই যেটা বললেন যে জাতিসংঘের প্রোগ্রামটাকে কিন্তু মনে হচ্ছে যে বাংলাদেশকে নতুন করে পরিচয় করিয়ে দেওয়া হচ্ছে, যে বাংলাদেশে একটা নবজন্ম হয়েছে। ডক্টর মারুফ মল্লিক তরুণদের কিছু বৈশিষ্ট্য এখানে বর্ণনা করেছেন, যে এই বর্তমান তরুণটা এরকম করেছেন আমরা ভাবতে পারিনি। ওইখানে কিন্তু প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস কয়েকজন তরুণকে দেখিয়ে বলেছিলেন যে এরা এমনই করেছে যে একজন তরুণকে ধরলে তাদের আন্দোলন থেমে থাকতো, তারা জানতো না কোন তরুণ তাদের লিডার, কিন্তু তারা আন্দোলন থেকে সরে আসেনি। একজন ধরা পড়লে আরেকজন সামনে আসতো। উনি একদম টোটাল আন্দোলনটা একটা বর্ণনা করেছেন তরুণদের দেখে। আমরা তরুণদের ব্যাপারে একটা হতাশা ছিলাম যে এরা নো পলিটিক্স, গ্যাজেট নিয়ে থাকে, দুনিয়ার কোনো খোঁজ রাখে না, দেশ জাতি নিয়ে ভাবে না। সম্ভবত এই ধারণাটা আমাদের ভুল প্রমাণিত হয়েছে। আপনার কি মনে হয়? ডক্টর ইউনূস সারা পৃথিবীর যত বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা দেন সবই তরুণদের উদ্দেশ্যে বক্তৃতা দেন, রাইট। এবং ওনার বক্তৃতা অধিকাংশ হলো বিশ্ববিদ্যালয়গুলি। এবং আমি কদিন আগে অক্সফোর্ড ইউনিভার্সিটিতে তার যে বক্তৃতা শুনলাম, সব তরুণ, এবং সে অ্যাড্রেস করছে তরুণদের। সুতরাং এই তরুণদের সাইকিটা ডক্টর ইউনূস কিন্তু ভালোভাবে বুঝেন, অনুধাবন করতে পেরেছেন। এটা হলো একটা দিক। দ্বিতীয় দিক হলো যে এখনকার তরুণদের সাথে উনি যে কম্পেয়ারটা করেছেন আগেকার তরুণদের, আমি মনে করি যে উনি এই কারণে এটা বলতে চেয়েছেন যে আমরা যেমন বেড়ে উঠেছি 60-এর দশকে 70-এর দশকে পুঁথি এবং সামাজিক কতগুলি ডিনামিক্সের মধ্য দিয়ে, এর বাইরে কিন্তু জগৎ, উপন্যাস পড়া কিংবা অন্য কিছু পড়া। এখন কিন্তু এই ছেলেরা এই যে মোবাইল, যে মানে ইনফরমেশন এক্সেস এত বেশি, যে একটা বাচ্চা ক্লাস 8-9-এর ছেলে সারা পৃথিবীর বৈশ্বিক ইতিহাস, তার সংঘাতগুলি সে এখন জানতে পারছে, যেটা আমাদের সময় জানতে পারি নাই। সুতরাং আগেরকার দিনের থেকে এখনকার দিনের ছেলেদের অনেক ক্ষেত্রে তারা অ্যাডভান্স, এবং সারা পৃথিবীর পোলারাইজেশনগুলি তাদের চোখের সামনে ঘটছে। তাদের চোখের সামনে না হলেও একদম ইমিডিয়েট পাস্ট অনেকগুলি ঘটনা তা আমরা দেখছি, যে তাদের জন্মের কিছু আগে কিভাবে সোভিয়েত ইউনিয়নের পতন ঘটছে, তারা এটা দেখেছে। শিক্ষা, জ্ঞান অনেক বেশি বৃদ্ধি পেয়েছে। আমরা নিজেরাই বলতাম যে এখনকার ছেলেপেলেগুলি ফার্মের মুরগির মতন বড় হচ্ছে, এরকম আমরা বলতাম। কিন্তু আমরা কখনোই ভাবি নাই যে এদের যে ইনফরমেশন এক্সেস এদেরকে জ্ঞানের কোন জায়গাটা নিয়ে গেছে, ডিটারমিনেশনের কোন জায়গাটায় নিয়ে গেছে,
এই অ্যাসেসমেন্টটা পিতামাতা হিসেবে কিন্তু আমরা ঠিক মতন বুঝতে পারি নাই। এই মুভমেন্ট তাদেরকে তাদের মেধা, তাদের বুদ্ধিবৃত্তিক অবস্থানটা আমাদেরকে জানিয়ে দিয়েছে যে তারা আসলেই আমাদের থেকে অনেক বেশি অগ্রগামী। ডক্টর ইউনূস সারা পৃথিবীর বিশ্ববিদ্যালয়গুলিতে তরুণদের উদ্দেশ্যে ভাষণ দিতে 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 সে বুঝে ফেলেছে যে এই তরুণরাই হলো আমাদের ভবিষ্যৎ, এখনকার তরুণ। সুতরাং তাদেরকে সে গ্লোরিফাই করছে। এখন আমরা আশা করতে পারি যে এই নতুন রাষ্ট্র যে সংস্কার হচ্ছে, এই সংস্কারের মধ্যে দিয়ে তরুণদেরকে একটা নতুন দিক নির্দেশনা তাদের সামনে আসবে, তারা একটা নতুন স্বপ্নের জায়গা তৈরি করবে এরাই, এবং যেটাকে সাহায্য করবে এই রাষ্ট্র। জো বাইডেনের সাথে কালকের বৈঠকে কিন্তু ডক্টর ইউনূস এদের সম্পর্কে বলেছেন। তখন ডক্টর জো বাইডেন কিন্তু একটা কথা বলেছেন যে তরুণরা যে এই ত্যাগ স্বীকার করেছে তাদের জন্য আমাদের কিছু করা দরকার। এই বিষয়ে কী বলবেন? সারা পৃথিবী কিন্তু মেধাভিত্তিক। আজকে চীন আমেরিকার সাথে মানে কম্পিটিশন করছে মেধাভিত্তিক। আপনি ধরেন একসময় চীনের থেকে লোকেরা বিদেশে চলে যেত, আমেরিকা পড়তে যেত, এবং আমি একটা স্ট্যাটিস্টিক্স দেখছি যে আমেরিকান ইউনিভার্সিটিগুলি প্রায় 40% কিংবা তার থেকে বেশি স্টুডেন্ট হলো চাইনিজ স্টুডেন্ট। এরা ওই সব দেশে গিয়ে আর ফেরত আসতো না, কারণ তখন চায়না অনেক পশ্চাৎপদ, অর্থনৈতিকভাবে অনেক নিচের দিকে নেমে আছে। এখন চাইনিজ ছেলেরা আমেরিকান ইউনিভার্সিটিতে পড়ে তারা আমেরিকার মতো কিংবা কখনো কোনো কোনো ক্ষেত্রে তার থেকে বেশি বেতনে তার দেশে কাজ করে চলে আসছে। এই যে রাষ্ট্র সংস্কারের কথা বলছি, এবং আমেরিকা যেটা বলছে, আমেরিকা তো মেধার জায়গা। আমেরিকার ইউনিভার্সিটি হলো মেধা তৈরি করে, সারা পৃথিবীর মেধা ওইখানে জড়ো হয়, তাদেরকে তারা সমাদরে রেখে দেয় যে তোমাদের কন্ট্রিবিউশন আমাদের দরকার। এই যে আমার ছেলেগুলি, এদের মেধাকে তারা আমেরিকা যাবে, তারা ব্রিটেন যাবে, ওই মেধাটা আমরা এইখানে ব্যবহার করব। এইরকম একটা রাষ্ট্র যদি তৈরি হয় তাহলেই কেবলমাত্র ওই বাইডেনের কথার যৌক্তিকতাকে আমরা সামনে আনতে পারবো। আমরা আবারও একটু বিরতিতে যাচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। আসছে অভিমত। চোখ রাখুন বিটিভির পর্দায়। আবারও স্বাগত জানাচ্ছি আগামীর বাংলাদেশ অনুষ্ঠান দেখার জন্য। তারেক রহমানের একটি বক্তৃতাকে রেশ ধরে, যিনি পল্টনে সর্বশেষ যে বিএনপির সমাবেশটি হলো সেখানে তারেক রহমানের কিছু বক্তৃতার কথা বলেছিলেন। ওনার মূল কথা ছিল আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ হতে দিব না, এবং আরও কিছু কথা বলেছিলেন। সেই কথা রেশ ধরে কয়েকটি মিডিয়া কিছু রিপোর্ট করার চেষ্টা করেছে। তারা বলার চেষ্টা করছে এখন যে বিএনপি নির্বাচনে তাড়াহুড়ো করবে না। এলাই নওয়াজ খান, আপনি কি বলবেন? অন্তর্বর্তী সরকারের রাষ্ট্র সংস্কারের যে কথা, যেগুলি রাজনৈতিক দলগুলি ঐকমত্য পোষণ করেছে, সেই সংস্কার করতে গেলে একটু লম্বা সময় লাগবে। এই সংস্কার কাজগুলি যাতে ঢিলামি না হয়, সম্ভবত সেই কারণেই আমাদের সেনাপ্রধান তার একটা ইন্টারভিউতে বলে দিচ্ছেন যে 18 মাসের মধ্যে নির্বাচনের কাজ করা যায় কিনা। একটা কথা বলেছেন যে এই সময়ের মধ্যে সংস্কার কাজগুলি শেষ করা সম্ভব, এবং এই বক্তব্যটা তিনি দিয়েছেন। আমার যেটা মনে হয় যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা তার সঙ্গে হয়তো কথা বলেই এই বক্তব্যটা দিয়েছেন। এটা বিচ্ছিন্নভাবে এই বক্তব্য তিনি দেন নাই। আর একইভাবে তারেক রহমানের যে বক্তব্য যে এই সরকারকে তারা ব্যর্থ হতে দিতে চান না এবং সংস্কার কাজ করতে সময় লাগবে, এইটা তারেক রহমান কিংবা রাজনৈতিক দলগুলি ভালোভাবে অনুধাবন করতে পেরেছেন বলেই তারা। আর একটা হলো যে রাজনৈতিক দলগুলির সহযোগিতা ছাড়া এই অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে দ্রুততম সময় সংস্কার করা সম্ভব না। রাজনৈতিক দলগুলির ফুল সাপোর্ট তাদের লাগবেই। 15 বছরের একটা শাসন ব্যবস্থাতে সম্পৃক্ত লোকগুলি যারা রাষ্ট্রের বা প্রতিটা ক্ষেত্রে রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করে আছে,
এদেরকে মোকাবেলা করে রাষ্ট্র সংস্কার কাজটা একদম ইজি ব্যাপার না, খুবই দুরূহ কঠিন কাজ। সেজন্য রাজনৈতিক দলগুলির সমর্থন, মানে আকণ্ঠ সমর্থন তাদের দরকার। আমার মনে হয় পলিটিক্যাল পার্টিগুলি ইতিমধ্যে সেই কনসেনসাসে পৌঁছেছে, যার ফলশ্রুতি হচ্ছে যে তারেক রহমান সাহেবের ওই বক্তব্য, যার রেশ ধরে মিডিয়াগুলি বলতে চেষ্টা করছে যে এই নির্বাচনের ব্যাপারে বিএনপির কোনো তাড়াহুড়া নেই। ডক্টর মারুফ মল্লিক, আসলে সংস্কার না করে যদি আবার একটি সরকার আসে, অনেকে ধারণা করছে সেই পুরনো জিনিসে আবার থাকবে, কারা রাজনীতিতে প্রার্থী হবেন, কারা এমপি হবেন, সেই পুরনো ধাঁচে সব কিছু হবে, তার লাভ কী হবে? সাধারণ মানুষের কিন্তু প্রচণ্ড দাবি যে সংস্কারটা হোক, এবং রাজনৈতিক দলগুলোর কথাবার্তা শুনে কিন্তু কোনো সময় মনে হয়নি তারা সংস্কারের বিরোধী, বরঞ্চ তারাও আন্তরিকভাবেই সংস্কারটা চান। যার কারণে তারা কিন্তু অনেক সময় যে কথাটা বলেন, আমি আগেও বললাম যে এই সরকারকে তারা সহযোগিতা করতে চান, সবসময় বলছে। টার্গেট কিন্তু এই সরকারকে দীর্ঘমেয়াদী রাখা না, তাদের টার্গেট হলো এই সরকারের মাধ্যমে যাতে সংস্কার প্রক্রিয়াটা শেষ হয়। জি, আপনার কি মনে হয় যে এই সংস্কার প্রক্রিয়া কেমন দিন লাগতে পারে? আমাদের সেনা প্রধান একটা বক্তব্য দিয়েছেন এবং উনি বলেছেন যে 18 মাসের মধ্যেই সংস্কার সম্পন্ন করে নির্বাচন হলে ভালো হয়, এরকম একটা কথা বলেছেন। তো এটা 2-1 মাস এদিক ওদিক হতে পারে। একটা জিনিস, এই তারেক রহমান সাহেব বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, উনি যেটা বলেছেন যে এই সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না এবং সরকারকে সহযোগিতা করতে হবে। এই সরকার যদি ব্যর্থ হয় কোনো কারণে, শুধু সরকার কিন্তু ব্যর্থ হয় না, আমরা সবাই ব্যর্থ হব। এই সরকারকে সফল করতে হলে বর্তমান সরকার আর যে প্রধান যে রাজনৈতিক দল বিএনপি সহ অন্যান্য যে রাজনৈতিক দলগুলো ছিল বিপ্লবের লড়াইয়ে, সঙ্গে সেনাবাহিনী, এই 3টা অংশকে কিন্তু একটা জায়গায় পৌঁছাতে হবে। এবং আমাদের তো আমরা এটা বলছি বটে যে ছাত্র জনতার বিপ্লব, আমি কিন্তু এই বিপ্লবে সেনাবাহিনীকেও কৃতিত্ব দিতে চাই। আমি মনে করি যে সেনাবাহিনী যদি শেষ মুহূর্তে জনগণের পক্ষে অবস্থান না নিত, তাহলে কিন্তু এই বিপ্লব সফল হওয়া একটা দুরূহ বিষয় ছিল। আমরা আদৌ সফল হতাম কিনা আমরা জানি না, বা কঠিন হতো আমাদের জন্য। সেই জায়গায় সেনাবাহিনীরও কিন্তু একটা ভূমিকা আছে আমাদের এই সরকারকে সফল করার জন্য। এই 3টা অংশকেই কিন্তু একমত হয়ে সামনে এগিয়ে যেতে হবে। এখন পর্যন্ত কিন্তু আমরা এই 3টা অংশের মধ্যে কোনো বিরোধ বা দ্বিমত দেখিনি। সবাই বলছে আমরা সংস্কার চাই, সবাই বলছে যে একটা গ্রহণযোগ্য সময়ে নির্বাচন দিতে হবে। তো এখন যারা বলার চেষ্টা করছে যে বিএনপির মধ্যে তাড়াহুড়া নাই, বিএনপির মধ্যে শুরুতেও তাড়াহুড়া ছিল না। বিএনপি যেটা বারবার বলার চেষ্টা করেছে যে আপনারা যে সংস্কারটা করবেন বা নির্বাচনটা কখন হবে তার একটা আনুমানিক টাইমলাইন, রোডম্যাপ চেয়েছে, রূপরেখা হয় কি আপনার এই যে কোনো কাজের একটা ফ্রেমিং থাকে না, যে ঠিক আছে আমি প্রথম 6 মাসে এই কাজটা করবো, এরপরে 6 মাসে এভাবে পঞ্চবার্ষিকী পরিকল্পনা হয় বা রাষ্ট্রের বিভিন্ন পরিকল্পনা হয়। উনারা সেই ওয়ার্কিং প্ল্যানটা জানতে চেয়েছেন। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসও কিন্তু এই সংস্কারের ব্যাপারটা কথা বলেছেন যে এই কমিশনগুলো 31শে ডিসেম্বরের মধ্যে কাজ শেষ করবে। এই যে কবে সংস্কার হবে বা কবে নির্বাচন হবে, এটা নিয়ে যে অনেক কথাবার্তা বা আমাদের মাঝে যে এক ধরনের কনফিউশন ছিল, দ্বিধাদ্বন্দ্ব ছিল, সেটা সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের বক্তব্যে পরিষ্কার হয়েছে অনেকটাই। এবং সাজু ভাই যেটা বললেন, আমার ধারণা উনি নিশ্চিত প্রধান উপদেষ্টার সঙ্গে এক ধরনের কথাবার্তা বা যোগাযোগের ভিত্তিতেই উনি এই কথাটা বলেছেন। উনি এই কথা বলার পরে এবং সার্বিক পরিস্থিতিতে আমার মনে হয় না যে এই ধরনের আর সংবাদ করার কোনো প্রয়োজন আছে যে বিএনপি তাড়াহুড়া করছে না, কেউই তাড়াহুড়া করছে না, এবং সবার সামনেই একটা রোডম্যাপ আছে পরিষ্কার, এবং কি কি বিষয়ে সংস্কার করতে হবে সেটাও ঠিক হয়ে গিয়েছে, যে আমাদের পুলিশ, ব্যাংক, রাজনীতি, নানা সেক্টর, নির্বাচন, বিভিন্ন খাতে সংস্কার করতে হবে এবং এই 31 ডিসেম্বরের মধ্যে সংস্কারটা সম্পন্ন করতে হবে। চমৎকার, কারণ 31 ডিসেম্বরের মধ্যে যদি আমাদের সংস্কার হয়, আমাদের বিপ্লব হলো আগস্ট, মাত্র 6 মাস, 6 মাসে যদি সব সংস্কার আমরা করে ফেলতে পারি, তারপরে আরো 12 মাস সময় হাতে থাকবে নির্বাচনের প্রস্তুতি নেওয়ার, অনেক কিছুই করা যাবে। যে রেভলিউশনটা হয়েছে এটা ছাত্র জনতা এবং সেনাবাহিনীর পারস্পরিক একটা রেভলিউশন, এবং একটা তত্ত্ব আছে, এটাই বাস্তবতা, যে পৃথিবীর কোনো দেশের কোনো রেভলিউশনই সফল হয় না যতক্ষণ পর্যন্ত ন্যাশনাল আর্মি ওই রেভলিউশন যুক্ত না হয়। কোনো জায়গায় এটা হয় নাই, যখন ন্যাশনাল আর্মি যুক্ত হয় তখনই এই ধরনের, এবং সেক্ষেত্রে ছাত্র জনতার সাথে সেনাবাহিনীর রোল আছে। আর একটা যেটা আমি বলতে সেটা হলো যে ইলেকশনের জন্য আমাদের সবচেয়ে বড় অঙ্গুলি ছিল হলো এটা ক্রেডিবল ইলেকশন কমিশন। নির্বাচনকে অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু করার জন্য
একটা এরকম নিরপেক্ষ নির্বাচন ইলেকশন কমিশন করতে হবে। এই সংস্কারের মূল লক্ষ্য হলো সেটা। আর এই কমিশনকে সহায়তার জন্য যে পুলিশ আছে, আর্মি আছে, এদেরকেও ওই একই দৃষ্টিভঙ্গি অ্যাটিটিউডে তাদেরও সংস্কার করতে হবে। ইন্ডিয়াতে টিএন সেশন চিফ কমিশন থাকতে যে সংস্কারটা করে গেছে, সেই সংস্কারের ভিত্তি করে এখনো চলছে। বিজেপি ইচ্ছা করেও সেই জায়গাটা নিতে পারে না। ইলেকশন কমিশনের যত লোক আছে সবই কিন্তু ওই ইলেকশন কমিশনেরই লোক। যেমন রিটার্নিং অফিসার ইলেকশন কমিশনের, আমাদের এখানে যেটা সেটা হলো ডিসি সাহেব। ডিসি সাহেব একদম মানে সরাসরি সরকার দ্বারা প্রভাবিত হয়। এবং এই সংস্কারের এইটা একটা মূল লক্ষ্য হওয়া উচিত যে ইলেকশন কমিশনকে নিরপেক্ষ করতে তার নিজস্ব রিটার্নিং অফিস তার নিজের হইতে হবে। আপনাকে জানতে চাচ্ছি, রাজনৈতিক দলগুলো কি সংস্কারের প্রয়োজন নেই, কিংবা এরা কি আদৌ সংস্কার করবে নিজেদেরকে? আপনার কি মনে হচ্ছে? এক্ষেত্রে আমার মনে হয় যে নির্বাচনের এই কাঠামোগত সংস্কারগুলি হয়ে গেলে স্বাভাবিকভাবেই এই রাজনৈতিক দলের সংস্কারের প্রশ্ন আসবে, যেটা পাকিস্তানে এখন হচ্ছে, যে আপনি ইচ্ছা করে দলে একদম সরাসরি ভোটের মাধ্যমে আপনাকে নির্বাচিত হয়ে আসতে হবে, একটা নির্বাচন হতে হবে। ওই পর্যায়ে না হলেও রাজনৈতিক দলগুলিতে কিন্তু মোটামুটি এক ধরনের নির্বাচন হতো, চর্চা ছিল, এবং বাইরের থেকে কাউন্সিলররা আসতো, তারা ভোট দিত, ভোট দিয়া কিন্তু এখন যেটা হয়েছে যে কাউন্সিলররা আসে, আইসা নেত্রী কিংবা নেতার উপরে সব দায়িত্ব দিয়ে দেয় কমিটি তৈরির। এখন সব জায়গায় যখন সংস্কার হবে তখন এই সংস্কারটা হতে হবে যে দলীয় যারা ভোটার হবে সেই ভোটারদের দ্বারা দলের প্রত্যেকটা নেতাকে নির্বাচিত হতে হবে। ডক্টর মারুফ মল্লিক, জি, একই প্রশ্ন। আপনার কি মনে হয় রাজনৈতিক দলগুলো নিজেদের সংস্কার করবে? অবশ্যই, এটা তো করতে হবে। আমাদের যে মূল দাবি, আমরা তো বলছি রাষ্ট্র সংস্কার। রাষ্ট্র সংস্কার এখন আপনি পুলিশ, বিচার বিভাগ, আইন বিভাগ, আমাদের আর্থিক খাতের সংস্কার করতে পারেন, কিন্তু এই খাতগুলোকে যারা পরিচালনা করবে ভবিষ্যতে, রাষ্ট্রের যারা দায়িত্ব নেবে, তাদের যদি আপনি সংস্কার না করেন তাহলে তো এই সংস্কারের কাঙ্ক্ষিত ফলাফল আপনি পাবেন না। তো আপনারা যেমনটা বললেন যে আমাদের রাজনৈতিক দলগুলোর নেতৃত্ব বাছাইয়ের বা নেতৃত্ব তৈরির একটা পথ তৈরি করতে হবে, এবং সেটা অবশ্যই নির্বাচনের মাধ্যমে করতে হবে। যেন আমি তো মনে করি একদম ইউনিয়ন লেভেল বা ওয়ার্ড লেভেল থেকে জনপ্রতিনিধি না, শুধু ধরেন একটা দলের ওয়ার্ড পর্যায়ে নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে করতে হবে। আমরা রাজনৈতিক দলগুলোর মধ্যে যদি রাজনৈতিক কর্মীদের মধ্যে যদি গণতান্ত্রিক চেতনা এবং গণতান্ত্রিক আচরণ আনতে না পারি, রাষ্ট্রে তো আপনার গণতন্ত্র আসবে না। পারিবারিক রাজনীতি নিয়ে অনেক কথাবার্তা হয়, কিন্তু আমি কিন্তু পারিবারিক রাজনীতির বিপক্ষে না। লিডারশিপ থিওরিতে যদি আমরা ধরি, সেখানে কিন্তু একটা কোয়ালিটি থাকতে হয় একজন লিডারের। সেই লিডারকে দেখেই কিন্তু মানুষজন রাজনীতিতে যুক্ত হয়। এখানে ইমোশন জড়িত আছে, মোবিলাইজেশনের বিষয় আছে। ধরুন বাংলাদেশের রাজনীতিতে কিন্তু সারা পৃথিবীর রাজনীতিতেই ব্যক্তিকে কেন্দ্র করে কিছু মানুষ সংগঠিত হয়, তারপরে সেই রাজনৈতিক দল হয়। এখন আমরা যেটা বললাম, রাজনৈতিক দলগুলো যদি গণতান্ত্রিক হয়, সেখানে কোনো রাজনৈতিক পরিবারের পরবর্তী বংশধররা যদি যোগ্য হন তাহলে অবধারিতভাবে নেতৃত্বে চলে আসবেন, আর যদি যোগ্য না হন তাহলে তারা আসতে পারবেন না। সেক্ষেত্রে পারিবারিক রাজনীতি কোনো বাধা না, যোগ্যতা। এবং আমি মনে করি যে রাজনৈতিক দলগুলোকে সবার আগে নেতৃত্ব বাছায় গণতান্ত্রিক প্রক্রিয়া থাকে। প্রিয় দর্শক, আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।